নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান অপপ্রচার ছড়ানো হচ্ছে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে গুজব ছড়িয়ে মবক্রেসি করা হচ্ছে। আর আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক জানিয়েছেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা হলে পলাতকরাই সুযোগ নেবে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। রাজনীতির মাঠে উত্তপ্ত বাক্য বিনিময় হলেও শুক্রবারের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে এক মঞ্চে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় ঐক্য তৈরিতে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে, কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন মতো একটা সময় দাঁড়াতে পারি। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে দেশের অন্যতম সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই সোশ্যাল মিডিয়াতে যেহেতু সেখানে কোনো দায়বদ্ধতা নেই, যা কিছুটাই বলা যায়, এমনভাবে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, ব্যবসায়িক সকলের সম্পর্কে যে নেগেটিভ প্রচারণা চালানো হয়, তাতে করে কিন্তু গণতন্ত্র শক্তিশালী হয়। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। এদিকে জাতীয়তাবাদী টেক্সটাইলস প্রকৌশলীদের সংগঠন জেটেবের এক প্রতিবাদ সমাবেশে আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র চলছে। সেই নির্বাচনকে বানচাল করার জন্য আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র কারা করছে? যারা ৭১ আমাদের বিরোধিতা করেছে, যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা আমার মায়ের বুক থেকে নিয়ে সন্তানকে হত্যা করেছে, তারাই। বিগত সরকারের অনেকেই বিভিন্ন খাতে কাজ করে বিশৃঙ্খলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় এখন তাদের প্রেতাত্মারা কাজ করছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এবার ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে সরকার গঠনের কথা জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। শুক্রবার এক নির্বাচনী সভায় তিনি আরও জানিয়েছেন, কেউ কেউ জামায়াতকে বাদ দিয়ে সরকার গঠন করতে চাইলেও তারা তেমনটা করবেন না। এদিকে ভোটে না জিতলেও দুর্নীতি এবং চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। নির্বাচনী প্রচারণায় বেশ জোরসোরি নেমেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রাজধানীর ভাষণ থেকে চলো একসাথে গড়ি বাংলাদেশ শিরোনামে যুব ছাত্র নাগরিক গণসমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বক্তব্য দেন ঢাকা ১৭ আসনে দলটির মনোনীত প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। বলেন, দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না। তারা যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগ আপনারা কি হাতছাড়া করবেন নাকি এগিয়ে যাবেন? সমাবেশে জামায়াতের আমির বলেন, দেশ পরিচালনার দায়িত্বে যেতে না পারলেও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবেন তারা। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যাই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার, এর বিরুদ্ধেও আমাদের লড়াই অব্যাহত থাকবে। এটাও কেউ আমাদেরকে থামাতে পারবে না। তিনি আরও বলেন, কেউ কেউ ক্ষমতায় গেলে জামায়াত ছাড়া সরকার গঠন করতে চায়, তবে নিজেরা জিতলে এর ভিন্ন কিছু করতে চান তারা। কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লা জামাতে ইসলামী, জামাতে ইসলামী ছাড়া। আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো, জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না, সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে ভিন্ন ধর্মের অনেকেই জামায়াতের প্রার্থী হতে পারেন বলেও ইঙ্গিত দেন শফিকুর রহমান। সমর্থন চাই, পাশে চাই, সাথে চাই। ফরহাদ ইবনে মালিক, ৭১,
ঢাকা। এদিকে তরুণদের দল এনসিপির নেতৃত্বে 4টি দল এবং সংগঠনের জোট গঠন আপাতত ভেস্তে গেছে। নেতারা জানিয়েছেন গণতান্ত্রিক সংস্কার নামে ওই জোটের সম্ভাবনায় মূল বাধা আপ বাংলাদেশ নামের একটি সংগঠন। এনসিপির কেন্দ্রীয় কমিটির 40 জনের মধ্যে 37 জনই আপ বাংলাদেশকে জোটে নেওয়া নিয়ে একমত হননি। তবে অন্যদেরকে নিয়ে জোট গঠনের আলোচনা চলছে। রাশেদ আনিসের প্রতিবেদন। দেশের রাজনীতিতে বিএনপি ও জামাতে ইসলামীর বাইরে তৃতীয় শক্তির উত্থান নিয়ে গেল কয়েক মাস ধরেই আলোচনা চলছে। সবশেষ এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি এবং আপ বাংলাদেশের সমন্বয়ে নতুন একটি শক্তির আত্মপ্রকাশের কথা আসলেও তা পিছিয়েছে। 26 নভেম্বর এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বৈঠকে বেশিরভাগ নেতাই জোটে আপ বাংলাদেশ সংগঠনের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেন, যার পেছনে রয়েছে পুরনো কিছু ঘটনা। এক্সিকিউটিভ যে কমিটি রয়েছে, কমিটির অনেক সদস্য এই জোটের ব্যাপারে, বিশেষ করে জোটের একটি প্ল্যাটফর্মের ব্যাপারে দ্বিমত পোষণ করে আপ বাংলাদেশ এর ব্যাপারে। তারপর থেকে আমাদের আহ্বায়ক জিনিসটি এখনও পোস্টপোন রেখেছেন। নাগরিক পার্টি গঠনের আগে তারা জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করেছেন বলে জাতীয় নাগরিক পার্টি রাজনীতিতে আসেননি। আত্মপ্রকাশের আগে তারা এখান থেকে প্ল্যাটফর্ম থেকে চলে যায়। বিশেষ করে এনসিপি গঠন প্রক্রিয়ায় তারা আর ছিলেন না। তখন থেকে নেতাকর্মীদের মনে একটি ক্ষোভ জন্মায় যে তারা হয়তো আমাদেরকে ত্যাগ করেছে। তবে এখনও জোট গঠনের সম্ভাবনা পুরোপুরি ভেস্তে যায়নি। তফসিল ঘোষণার আগে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে বলছেন তারা। জোট গঠনে একদম ভেস্তে গিয়েছে এটা আমি বলবো না, আপাতত একটু স্লো হয়েছে বা একটু আপনার ধীর গতিতে যাচ্ছে এই প্রক্রিয়াটি। মধ্যপন্থী এই জোটে জেএসডি ও গণ অধিকার পরিষদকে অন্তর্ভুক্তি নিয়েও দলগুলোর নেতাদের সাথে আলোচনা হচ্ছে। জেএসডি এবং গণ অধিকার পরিষদ তাদের সাথেও একটা আলোচনা চলছে। তো সামগ্রিকভাবে আমরা মনে করি যে এটা আত্মপ্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত এটার সিদ্ধান্তের পরিবর্তন, সংযোজন, বিয়োজন হতে পারে। তো সবচেয়ে ভালো আমরা মনে হয় যে একুরেট ইনফরমেশনটা বা তথ্যটা পাবো যখন এটা আত্মপ্রকাশ করবে। একই সাথে বিএনপি ও জামাতের সাথেও নির্বাচনী জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা। রাশেদ আনিস, 71, ঢাকা। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন বণ্টনের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় বিএনপি। দলটির নীতি নির্ধারকরা বলছেন বাস্তবতার নিরিখে আসন ভাগাভাগি করা হবে। এছাড়া ঘোষিত 237 আসনের কয়েকটিতে পরিবর্তন আসতে পারে বলেও আভাস পাওয়া গেছে। আর এবার নির্বাচনের প্রচারে ভিন্নতা আসছে বলেও জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। শফিকুল হকের বিশেষ প্রতিবেদন। নানা শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে এগুচ্ছে দেশ। আগামী মাসের প্রথমে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। এরপরেই শুরু হবে ভোটের আনুষ্ঠানিকতা। জুলাই সনদ, গণভোট সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। জোট শরিকদের মধ্যে আসন বণ্টন, নির্বাচনী কর্মকৌশল ও ইশতেহার তৈরির কাজ চলছে। আসন তো চাইতেই পারে এবং চাওয়াটাই স্বাভাবিক, তাই না? সকলের অধিকার আছে চাওয়ার। যুগপৎ শরিকদের আসন বণ্টনের বিষয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য। সাধ্যের মধ্যে সর্বোচ্চ ছাড় দিয়ে শরিকদের আসন দেয়া হবে বলে জানান তারা। যেখানে যেখানে যেটা যথার্থ সেটা করা হবে। এটা এখানে কোনো নাম্বারের কোনো ইস্যু নেই, কারণ আমরা যে এমন না যেটা কোটা ভাগ করছে। এখানে যাদের যেখানে সুযোগ আছে, যথার্থতা আছে একটা নির্বাচনী এলাকায়, সেইভাবে আলাপ আলোচনা হচ্ছে। আসন ছাড়তে হবে এটা আমি বলতে পারি না, তবে তাদেরকে আসন দেওয়া হবে এটা আমি বলতে পারি। অতি দ্রুত হয়ে যাবে, চেয়ারম্যান সাহেব দ্রুত করতে চাচ্ছেন। 237 আসনে দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর বিভিন্ন আসনে বিক্ষোভ চলছে। তবে এটিকে অস্বাভাবিক মনে করেন না দলটির এই নীতি নির্ধারক। কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত ছিল তার কথায়। পলিটিক্স তো ঘোরে, তো সুতরাং হইতে পারে 2-4টা হইতে পারে, অ্যাডজাস্টমেন্ট হতে পারে। যোগ্যদের মধ্যে থেকে যোগ্যতরটা বেছে নিতে হচ্ছে। তা 8-9 জনের মনে কষ্ট থাকতেই পারে। আর বিশেষ করে এইরকম একটা সিচুয়েশনে আন্দোলন সংগ্রাম করেছে, দল ছেড়ে চলে যায় নাই, জেলে গেছে। তো এই পরিস্থিতিতে এরকম হওয়াটা আমি খুব একটা অস্বাভাবিক মনে করি না। এটা তফসিল ঘোষণাটা হলে, ফাইনাল মনোনয়নটা দিলে এইসব চলে যাবে, এগুলো থাকবে না। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে দেয়া হচ্ছে
বিশেষ গুরুত্ব। আমরা কি স্ট্র্যাটেজিতে ইলেকশনটা করবো, কারণ 17 বছর আমরা ইলেকশন করি নেই, সেই স্ট্র্যাটেজিটা আমরা ঠিক করলাম। কারণ এই স্ট্র্যাটেজিতে তোমার সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা পালন করবে। শফিকুল হক, ৭১, ঢাকা। এদিকে জাতীয় নির্বাচনে বিভিন্ন ধর্মের এবং পেশার সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী দিতে চায় জামায়াতে ইসলামী। দলটির নেতা আব্দুল্লাহ তাহের জানিয়েছেন এজন্য একটি তালিকা ধরে প্রস্তুতিও চলছে। আর আন্দোলনরত ৮ দলের সাথে সমন্বয় করেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এদিকে ইসলামী আন্দোলন বলছে সবকিছুই পরিষ্কার হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর। শাহেদুজ্জামান সাকিব জানাচ্ছেন বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। রাজপথে বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকলেও নির্বাচনী প্রস্তুতিতে ঘাটতি রাখেনি ইসলামী দলগুলো। ইতিমধ্যে প্রায় 300 আসনে প্রাথমিকভাবে প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। 5 দফা দাবিতে বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ সমমনা 8 দল। দলগুলোর সম্মিলিত এই মহড়াকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই মনে করা হচ্ছে। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিভিন্ন ধর্মের ও পেশার লোকদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রার্থী তালিকা প্রস্তুত করছেন তারা। আমরা ইনক্লুসিভ সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করছি। যেমন শুধু একটি দল তো নয়, অন্য দলগুলোকে আমরা নিচ্ছি, এটা একটা ইনক্লুসিভ। ক্যান্ডিডেটের ক্ষেত্রেও আমরা বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে ইনক্লুড করার চিন্তা ভাবনা করছি এবং বিভিন্ন ধর্মে বিশ্বাসী লোকদেরকেও আমরা এখানে ইনক্লুড করার জন্য চিন্তা করছি। বিশেষ করে জুলাই আগস্টের বিপ্লবের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের ভিতরে যদি এরকম যোগ্য লোক পাওয়া যায়, যাদেরকে আমরা সকলেই নমিনেশন দিলে জিতে আসবে, সেদিকটাও আমরা কনসিডার করতে পারি। একটা গুড নাম্বার অফ সিটস যে তারা জিতবেন, তাদের দলের লোকেরা জিতবেন, আমরা তখন এটা তাদেরকেই সেখানে মনোনয়ন দেব। নির্বাচনের তফসিল ঘোষণার পর সমমনা দলগুলোর সাথে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান জামায়াতের একজন সহকারী সেক্রেটারি। যেহেতু আমরা একসাথে আন্দোলনে আছি, নির্বাচনের সমঝোতার মধ্যে করার নীতিগত ফয়সালা আছে, সেজন্য সবাই নির্বাচনে কাজে মজা পাচ্ছে এবং আশা করি তফসিল ঘোষণা হলে তারপরে আমরা আসন সংখ্যাটা কোন দলে কিভাবে পেতে পারে এটা আমরা চূড়ান্তভাবে জানতে পারবো, দেখতে পাবো। তবে আসন ভাগাভাগি নিয়ে 8 দল এখনো কোনো আলোচনা করেনি। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বিজয়ী হতে পারবে এমন প্রার্থী যে দলেরই হোক সমর্থন দেবেন তারা। কোন দল কয় আসনে নির্বাচন করবে, কোথায় করবে, এটা আমাদের এখনো পর্যন্ত আলোচনা এজেন্ডা হিসাবে আসে নাই। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা এ নিয়ে আলোচনা করব। ইসলামী সংগঠনগুলো এমন যে আমরা কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত হইলে এর বাইরে কেউ যাবে না এবং স্থানীয়ভাবে দেখা যাবে সেই প্রার্থীর পক্ষে সকলে কাজ করবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর আরও কয়েকটি দল 8 দলের সাথে যুক্ত হতে পারে বলে জানান নেতারা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। অত্যন্ত সংকটময় অবস্থা পার করছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। শুক্রবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন মির্জা ফখরুল। শফিকুল হকের প্রতিবেদন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে আপসীর নেতৃত্ব তকমা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলকে নেতৃত্ব দিয়ে 3 বার রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন, বিরোধীদের রোষানলেও পড়েছেন বারবার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের করা মিথ্যে মামলায় কারাভোগও করতে হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। দলটির নেতারা বারবারই বলে আসছেন, সেখানে অসুস্থ থাকাকালীন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন বেগম খালেদা জিয়া, যার কারণে তার স্বাস্থ্যের এমন অবনতি। সবশেষ রোববার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বাদ-জুমা দোয়া মোনাজাতের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি যেন আবারও দেশের মানুষের সেবা করতে পারেন সে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা
অত্যন্ত সংকটময়। সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে বাদ জুমা আমরা দোয়া চেয়েছিলাম। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেয় নেতাকর্মীরা। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিগত দিনে আওয়ামী সরকার পেশাজীবী সংগঠনগুলোকে দখল করে রেখেছিল, তাই যোগ্য পেশাজীবীরা তৈরি হয়নি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক আবদাল হোসেনকে দেওয়া এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। এ সময় সাংবাদিকতার জন্য অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিকুল আলম বলেন, অভিজ্ঞ সাংবাদিকরা বিগত শাসন আমল থেকে মুক্তির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদের দেখানো পথেই এগিয়ে যাবে বাংলাদেশের গণমাধ্যম। অগ্নিকাণ্ডের 4 দিন পেরিয়ে গেলেও এখনও খোলা আকাশের নিচে করাইলের বস্তিবাসীরা। তারা অভিযোগ করেছেন, সরকারি এবং বেসরকারিভাবে বিচ্ছিন্ন কিছু সহযোগিতা ছাড়া আর কোনো সহযোগিতা তারা পাচ্ছেন না। খাবার, চিকিৎসার পুনর্বাসন নিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতার প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। এস এ বাপ্পির ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। 6 বছরের শিশু মাসুদা বস্তির পোড়া ধ্বংসস্তূপ হাঁটতে বেড়াচ্ছে, খুঁজছে লোহা কিংবা টিনের টুকরো, যা বিক্রি করে কিনবে পছন্দের কোনো খাবার। আমরা দোতলায় থাকতাম না, এই জন্য আমরা লোকে তো বইতে তুমি আবার বিক্রি করুন, আমি মজা খাম। শুধু মাসুদা নয়, করাইল বস্তির 4 দিন আগের সেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ১৫০০ পরিবারের স্বপ্ন। সহায় সম্বল হারিয়ে তারা এখন আশ্রয়হীন। খড়কুটো আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা তাদের। বিপদগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা। দেয়া হচ্ছে খাবার, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী, যা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রত্যেকটা ঘরে ঘরে যায় যদি লিস্ট করতো, তারা এই ত্রাণটা পাইতো, যারা পড়ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো আমরা না খাওয়া, সারা রাত তো না খাওয়া আছে। পরে একটু খিচুড়ি পাইছিলাম, এইটাই 4-5 জন আমরা ভাগ করে খাইছি। ওই চিপা দেয় মসজিদে, চিপা দিয়ে কেউই যায় না। কারা দিচ্ছে? কিন্তু টেন্ট স্কুল থেকে দিছে, লিস্টের মাধ্যমে দিছে। সাময়িক ত্রাণ নয়, বস্তিবাসীদের প্রত্যাশা, পুনর্বাসনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে আসবে পূর্ণ সহযোগিতা। সেল বাবা হনা স্লিপ নিছে, তো আমি তো পাইতাছি না বাবা। স্লিপ নিছে, স্লিপ দিছি। সহযোগিতা চাইছে না, যা পড়ছে ওনা খেতা বালির চাদর মাদর কিছু টাকা পয়সা আঙুরে কিনবেন না গিয়ে দিই। আমরা বয়স্ক মানুষ, আমরা তখন কামাই করে হয় না, অসুস্থ মানুষ। আমরা চাই দহি পাল্লা চাই, ওই যে কম্বল চাই, খেতা চাই, বালিশ চাই, এটাই চাই। অনাহার কিংবা খোলা আকাশের নিচে আর দুর্দশা নয়, আবারও নতুন উদ্যম নিয়ে ফিরবে সকল বস্তিবাসীর জীবন, এমনই প্রত্যাশা সকলের। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। সেকুলার ফ্যাসিজমের পর দেশে এখন ধর্মীয় ফ্যাসিজমের উত্থান ঘটেছে মন্তব্য করেছেন লেখক এবং চিন্তক ফরহাদ মজহার। তিনি জানিয়েছেন, যারা বাউলদের বিরুদ্ধে আন্দোলন করছেন তারা জাতীয় স্বার্থ এবং দেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনেও নানান প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য তার। এদিকে বাউল আবুল সরকারের স্ত্রী আলিয়া বেগম বাউল এবং মাজারের উপর যেন হামলা না হয় সেই দাবি জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। অনুষ্ঠানে শুরু হয় গ্রেপ্তার বাউল আবুল সরকারের লেখা একটি গানের মাধ্যমে। বিকেলে আবুল সরকারের মুক্তি ও সারা দেশে ধারাবাহিকভাবে মাজার ভাঙচুর ও মাজার ভক্তদের ওপর হামলার বিচারের দাবিতে শহীদ মিনারে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ ও বিচার গানের আসর। এতে যোগ দেন সারা দেশ থেকে আসা বাউল শিল্পীরা। বিচার গানের আগে প্রতিবাদ সমাবেশে কথা বলেন ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউল আবুল সরকারের স্ত্রী। বলেন, মাজার ভক্ত ও বাউলদের শত্রু মনে করছেন মাজার বিরোধীরা। এসব বন্ধের দাবি করেন তিনি। আর যারা নাকি গান বাজনা মাজারকে পছন্দ করে না, তাদের শত্রু এবং বিদ্বেষমূলক আচরণ, এই জন্য আমরা তাদের চোখে পড়ে গেছি, আমরা শত্রু হয়ে গেছি। আমরা তো তাদের মাথায় বাড়ি দিই নাই।
প্রতিবাদ সমাবেশে কথা বলেন লেখক ফরহাদ মজার। জানান, নির্বাচনকে সামনে রেখে বাউল ইস্যুকে কেন্দ্র করে একটি গোষ্ঠী ফায়দা লুটতে যাচ্ছে। যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। 5ই আগস্টের পরিণতি খেয়াল করবেন। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে যারা বাংলাদেশকে বিপথে ঠেলে দিচ্ছে তাদের প্রতিরোধের আহ্বান জানান তিনি। তবে সেই পথ হিংসা প্রতিহিংসার মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে বলে মন্তব্য তার। আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন। নিবিড় সাহা, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মাগুরার নারীদের রয়েছে ব্যাপক আগ্রহ। নতুন ভোটার থেকে শুরু করে সকল পর্যায়ের নারীরা দ্রুত শান্তিপূর্ণ একটি নির্বাচন দেখতে চান। এরপর নির্বাচন পরবর্তী দেশে নারীদের নিরাপত্তা, সামাজিক মর্যাদা, সম অধিকার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশাও করেন। শরীফ তেহরান টুটুলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দুটি আসন নিয়ে গঠিত মাগুরা জেলায় এবার ভোটার সংখ্যা 8,36,865 জন, যার মধ্যে নারী ভোটার রয়েছেন 4,16,150 জন। এসব ভোটাররা আসন্ন নির্বাচন নিয়ে বেশ আগ্রহী। এই ভোটারদের মধ্যে শিক্ষার্থী ও নতুনদের প্রত্যাশা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দ্রুত নির্বাচন দরকার। তবে অবশ্যই নির্বাচনে সকল দলের অংশগ্রহণ থাকতে হবে। তারা চান সুষ্ঠু ও নিরাপদ একটি নির্বাচন হোক, যেখানে নারী ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নিরাপদে ভোট দিতে পারবেন। সেই সাথে গ্রহণযোগ্য নির্বাচন হলে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। দ্রুত একটা ভালো নির্বাচন দরকার। নতুন ভোটার হিসেবে ভোট দেব যাতে গণতন্ত্র ফিরে আসে। নির্বাচনের পরে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং দেশ এগিয়ে যাবে। এজন্য আমরা দ্রুত নির্বাচন আশা করছি। আমি যেহেতু নতুন ভোটার, এজন্য আমি চাচ্ছি আমার মন পছন্দ মতোই আমি যেন আমার ভোটটা দিতে পারি। জনগণের অংশগ্রহণে একটা জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা আমরা চাই, যে সরকার ব্যবস্থায় নারীরা যাতে কোনোভাবে অবহেলিত না হয়, নারীদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে। নির্বাচন পরবর্তী নারীদের নিরাপত্তা, অধিকার, মর্যাদা প্রতিষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা করছেন জেলার অনেক নারী। এছাড়া অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যার ফলে দেশ এগিয়ে যাবে এমন প্রত্যাশাও নারীদের। নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান, অধিকার নিয়ে খুব একটা কাজ হয় না। আশা করি এবার নির্বাচনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে। আমি চাইবো যে শুধুমাত্র জনগণের জন্যই সংসদটা পরিচালনা করবে এবং জনগণের মঙ্গলের জন্যই তারা কাজ করবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আসলে আমাদের নিরাপত্তার অভাব তো থাকবে না, ঠিক আছে? আর আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাচ্ছি আসলে। আর সকল রাজনৈতিক দলে নারী প্রার্থী বাড়ানোর দাবি তুলেছেন জেলার সমাজকর্মী, নারী নেত্রী সহ কর্মজীবী নারীরা। তারা মনে করেন এর মাধ্যমে তৃণমূলের সাথে নারীদের সম্পৃক্ততা বাড়বে। পাশাপাশি নারী পুরুষের বৈষম্য কমিয়ে আনার নেতৃত্ব চান তারা। আমরা প্রত্যাশা করব এই নির্বাচনটা যেন উৎসবমুখর পরিবেশে হয়, যাতে নারী ভোটাররা কোনো রকম নিরাপত্তাজনিত সমস্যায় না ভোগেন এবং তারা খুব সুন্দরভাবে ভোট সেন্টারে যে তাদের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারেন। আমরা দলগুলোর ক্ষেত্রে প্রত্যাশা করি যে অর্ধেক জনগোষ্ঠী তারা নারী ভোটার, তো তাদেরকে তারা একটা মূল্যায়ন করবে এবং অধিক সংখ্যক নারী প্রার্থী দিবে। প্রত্যেকটা দলেরই উচিত নারীদের আসন সংখ্যা একটু বৃদ্ধি করা, তাহলে আমাদের সুবিধা হবে কি, তৃণমূল থেকে আমাদের যে প্রার্থীগুলো আসেন তাদের কাছে আমরা কিছু বলতে পারবো, আমাদের মতামতগুলো তাদের কাছে ব্যক্ত করা। তবে এসব প্রত্যাশা পূরণে সবার আগে দরকার একটি উৎসব মুখর ও সুষ্ঠু নির্বাচন, এমনটাই মনে করছেন মাগুরার নারী ভোটাররা। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।